গোল্ড সকাল 10টায় এখান থেকে সুপার বুলিশ হয়। সুপার বুলিশ হয়ে গোল্ড যে রেঞ্জের মধ্যে গত 2 দিন ধরে মুভ করতেছে ওই রেঞ্জের মধ্যে আটকে যায়। যাই হোক, এটা একটা সুপার বুলিশ হয় যেহেতু আমি এখান থেকে 5 মিনিটে আমি অর্ডার ব্লকটা সকাল 10টার দিকে মার্ক করে রাখি যে এখানে যদি আইসা ট্যাপ করে আমি এখান থেকে বাই ট্রেড নিব। ঠিক আছে, বাই ট্রেড নিব। তো সারাদিন উপরেই সাইডওয়েজ হয়েছিল, সারাদিন আমি গোল্ডে কোনো ট্রেড করিনি মেবি। হ্যাঁ, সারাদিন আমি কোনো গোল্ডে হয়তো কোনো ট্রেড করিনি। এখানে একটা ট্রেড করেছিলাম, সেম ভুল যে রেজিস্ট্যান্স জোন থেকে ট্রেড নিয়েছিলাম। যাই হোক, এখন আমি অপেক্ষা করতে থাকি 7টা 40-এর দিকে। যখন এখানে আসে আমি কি করি এখান থেকে একটা ট্রেড নিয়ে নেই। আমার এসএলটা রাখি হচ্ছে এখানে। ঠিক আছে, এখানে একটা এসএল রাখি, কিন্তু সে এই জোন ট্যাপ করে পড়েনি। সে এই যে অর্ডার ব্লক ক্যান্ডেলের লোয়ের লিকুইডিটি নিয়ে সে রিজেকশন পেয়ে উঠে যায়। ঠিক আছে, তো আমি এসএল হিট করে এসএলটা হচ্ছে প্রায় 446 সেন্টের এসএল হিট করে। যাই হোক, যখন এইটার নিচে লিকুইডিটি নিয়ে যখন সে রিজেকশন পেয়ে উপর উঠতে থাকে তখন আমার এসএল হিট হয়। এসএল হিট হওয়ার পরে এরপরে আমি আরেকটা ট্রেড করি। যখন রিজেকশন পেয়ে উপর উঠতে থাকে আমি আরেকটা ট্রেড নিয়ে নিই এখান থেকে এবার আমার এসএলটা ছোট দেই এবং আমি টার্গেট রাখি, একটু বড়ই টার্গেট রাখি। ঠিক আছে, তো সেটা কাজে দেয়। রিজেকশন পেয়ে অনেক উপর উঠে যায় এবং এরপরে বুলিশ ক্যান্ডেল হয়। আমিও ধাপে ধাপে বুক করতে থাকি। হচ্ছে প্রথমে 227 সেন্ট বুক করি, এরপরে 220 সেন্ট বুক করি, এরপরে হচ্ছে এটা ডিস্টার্ব করতেছে কেন, এরপরে ফাইনালি সম্ভবত 364 সেন্ট আমি বুক করি, প্রায় $8 বা $9 কাছাকাছি। $8 বা $9 কাছাকাছি এরকম একটা অ্যামাউন্ট আমি বুক করি। মাঝখান দিয়ে আবার বিটিসি ট্রেডও নিয়েছিলাম, যেটা হচ্ছে ট্রেড 4, যেটা ট্রেড 4। ঠিক আছে, তো যাই হোক, এটা খুব সুন্দর কাজে দেয় বলতে প্রথমে একটা এসএল খাই $446। এইখানে আমার এসএল যায় এই জোনটা যখন ব্রেক করে। এরপরে যখন ব্রেক করে এসএল নিয়ে রিজেকশন নিয়ে উপর উঠতে থাকে তখন আমি আরেকটা ট্রেড প্লেস করি। ওখান থেকে আমি $8 বা $9 করি এবং 1:3 কাছাকাছি আমি বুক করি। ঠিক আছে, তো এইটাও একটা মেসেজ, যে এটাও একটা আমার শিক্ষা, যে যখন একদম পড়তে থাকে তখন একটু দেখতে হয়। আরেকটা বড় শিক্ষা হচ্ছে এখানটা হলো টোকিও সেশনের অর্ডার ব্লক। এখানে যেই পরিমাণ অর্ডার আছে, হ্যাঁ, আর নিউ ইয়র্ক সেশনে কিন্তু এই অর্ডার ভলিউম কিন্তু অনেক বেড়ে যায়, বাই সেলিং কিন্তু প্রচুর হয়। এখানে কিন্তু প্রচুর অর্ডার। সো এই যে ভলিউম ক্যান্ডেলটা দেখেন, এখানে 10টার বাজে কি ভলিউম ক্যান্ডেল ছোট, আর এখানের এই ক্যান্ডেলগুলো দেখেন কত বড় বড়। তার মানে এই অর্ডার ব্লকটা টিকার কথা না, স্বাভাবিক। এখানে টোকিও সেশনে ধরেন 1 লাখ লট এখানে অর্ডার আছে। ঠিক আছে, 1 লাখ, হ্যাঁ, 1 লাখ লট অর্ডার এখানে আছে টোকিও সেশনে। এরকম ভলিউমে হয়তো হয়। তো নিউ ইয়র্ক সেশনে আর লন্ডন সেশনে নিশ্চয়ই এই ভলিউম অনেক বেড়ে যাবে। হ্যাঁ, নিউ ইয়র্ক সেশনে, লন্ডন সেশনে নর্মালি ধরেন 2 লাখ 3 লাখ প্রত্যেকটা ক্যান্ডেলে লট অর্ডার হয়। সো যখন এখানে প্রেসার দিবে 2-3 লাখ, হ্যাঁ, 2-3 লাখ লট অর্ডার যখন প্রেসার দিবে, এই অর্ডার ব্লক তো কাজই করবে না, রিজেকশন পাবে না। এটাই আমার কাছে লজিক মনে হচ্ছে এখন। হ্যাঁ, স্বাভাবিকভাবে এই অর্ডার ব্লকটা 1 লক্ষ লটের অর্ডার ব্লকটা এই 2-3 লাখ
অর্ডার লটের প্রেসারে নিশ্চয়ই ভেঙে যাবে, রেসপেক্ট করবে না, এটাই স্বাভাবিক, এটাই মনে হচ্ছে আমার কাছে লজিকটা। সো যখন টোকিও সেশনের অর্ডার ব্লক আমরা দেখব বা লন্ডন সেশনের অর্ডার ব্লক দেখব, নিউ ইয়র্ক সেশনে ওগুলো তেমন কাজ করে না। এটা আমি গতকালকেও দেখছি, গত 2 দিন ধরে ফলো করতেছি, কাজ করে মানে ব্রেক করে ফেলে, ম্যানিপুলেশন হয় এখানে, এটাই দেখতেছি। তো এই এখন থেকে নিউ ইয়র্ক সেশনে কোনো অর্ডার ব্লককে মার্ক করার জন্য, কোনো অর্ডার ব্লকে ট্রেড নেওয়ার আগে দেখতে হবে যে এই অর্ডার ব্লকটা কখন হয়েছে, এই অর্ডার ব্লকের অর্ডারগুলো এখনও আছে কি না, না অর্ডারগুলো ক্যান্সেল করা হয়েছে, অথবা হ্যাঁ, অথবা নিউ ইয়র্ক সেশনের প্রেশার নেওয়ার মতো স্ট্রেংথ আছে কি না ওই অর্ডার ব্লকে, ওগুলো চিন্তা করতে হবে এবং ভেবে চিনতে প্রথম ধাপেই না ঢুকে কনফার্মেশনের পরে ঢুকতে হবে। যাই হোক, ওভারঅল সাহসের সাথে পরবর্তীতে ট্রেডটা নেওয়াতে এটা হয়েছে, এই ধরনের কাজ না করাই ভালো, সাথে সাথে আরেকটা ট্রেড না নিয়েই ভালো, কারণ এখান থেকে ফল আসতে পারতো, যাই হোক আল্লাহ বাঁচিয়েছে, ফল আসেনি। তো এটাই শিক্ষা, খুব গুরুত্বপূর্ণ লার্নিং শিখতেছি আস্তে আস্তে, ইনশাল্লাহ এগুলো মনে রাখতে হবে, এগুলো কাজে লাগাতে হবে।